তোমরা যাকে দাদু বলছো সে দাদু নয়, প্রায় 25 বছর আগের ঘটনা। ওর নাম ছিল বিনয়। এক মেয়ে আর বউকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল ওদের, কিন্তু এই সুখ বেশি দিনের ছিল না। অল্প বয়সেই ছেলেটার চুল পেকে যায়, গায়ের চামড়াও কুঁচকে যায়, দেখতে বয়স্ক লোকের মতো দেখাতো। গ্রামের সবাই ওকে নিয়ে হাসাহাসি করতো, দাদু বলে খেপাতো। আরে ওই দা বুড়ো দাদু যাচ্ছে, ওই দা বুড়ো দাদু যাচ্ছে, ওই দা বুড়ো দাদু যাচ্ছে। বাধ্য হয়ে সে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ে। ছেলেটা ওই রোগ থেকে মুক্তির জন্য বুদ্ধি, কবিরাজ সবকিছু করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এক পর্যায়ে ওর বউ ওকে ছেড়ে চলে যায়। বড্ড ভেঙে পড়ে বিনয়। একমাত্র মেয়েকে নিয়ে কোনো রকমে দিন পার করত, বাইরে বেরোতো না, ঘরেই বসে থাকতো। কিন্তু পেটের খিদে তো আর মানে না, তাই পেটের দায়ে ওই নদীতেই খেয়া পারাপারের কাজ শুরু করলো, তবে সেটা রাতের বেলায়। এভাবেই কোন রকমে দিন কাটতে লাগলো ওদের। তার ঠিক বছর 7 পর বিনয়ের মেয়ে পারু খুব রূপবতী হয়ে উঠেছিল। গ্রামের ছেলে ছোকরার নজর পড়ে ওর ওপর। হঠাৎ একদিন বিনয় বাড়ি ফিরে দেখে পারু, তার মেয়ের রক্তাক্ত মরদেহ ঘরের এক কোণে পড়ে রয়েছে। দেখে মনে হলো কেউ ওর সর্বনাশ করে মেরে ফেলেছে। মেয়েকে হারিয়ে বিনয় প্রায় পাগল হয়ে যায়। গ্রামে ঘুরে বেড়াতো, ওই বটতলায় পড়ে থাকতো। মাঝে মাঝেই ও হঠাৎ নিরুদ্দেশ হয়ে যেত। এরপরে ঘটে এক আজব ঘটনা। গ্রামের হারু ডাকাতের ছেলে সুবীর হঠাৎ হারিয়ে যায়, কোথাও ওকে খুঁজে পাওয়া গেল না। তারপর দিন গ্রামের শ্মশানে ওর মুন্ডহীন মরদেহ পাওয়া যায়। এরপর থেকেই কিছুদিন পর পর গ্রামের ছেলেদের মরদেহ পাওয়া যেত। গ্রামবাসীরা এমন ঘটনার কোনো কারণ খুঁজে পায় না। এক সময় গ্রামের যুবক ছেলেরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। হঠাৎ একদিন শোনা গেল গ্রাম প্রধানের ছেলে নিরুদ্দেশ। সেদিন রাতে বিনয় যাত্রী নিয়ে ফিরছিল। হঠাৎ যাত্রীরা বিনয়কে ধরে নিয়ে গাছে বেঁধে মারতে থাকে। শেষে জানা গেল বিনয় নৌকোর পাটাতনের নিচে প্রধানের ছেলের মাথার রক্তাক্ত দাগ পাওয়া গেছে। সেই মুহূর্তেই গ্রামবাসীরা বিনয়কে ওখানেই পিটিয়ে মেরে ফেলে। মেরো না মায়, মেরো না, আমি কাউকে মারিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে দাও, আমি কাউকে মারিনি। সবাই ভেবেছিল এবার সব ঠিক হয়ে যাবে, তবে এবারও থেমে থাকেনি যুবক ছেলেদের মুন্ডহীন মরদেহর ঘটনা। গ্রামবাসীরা ভেবেছিল বিনয় আত্মাই এই হত্যাকাণ্ড চালাচ্ছে। এ গায়ের সে গায়ের ওঝা, পণ্ডিত, তান্ত্রিক এনেও সেই হত্যাকাণ্ড আটকাতে পারেনি কেউ। এক সময়
বামা তান্ত্রিকের কথা মতো বড় করে কালী পুজো দেওয়া হয়। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। কিন্তু এবার তোমরা ফিরে যাও দাদু ভাই, নইলে ও তোমাদেরও শেষ করে দেবে। ফিরে যাও তোমরা, ফিরে যাও দাদু ভাই, ফিরে যাও। না, দাদু আমাদের মেরে ফেলতে চাইলে গতকালই পারত। সে আমাদের ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়েছে। ঠিক বলেছিস, দাদু না থাকলে যা হতো। খেয়াল করেছিস, দাদু যখন এসেছিল দাদুকে দেখেই কিন্তু তান্ত্রিক পালিয়েছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাদের এটা খুঁজে বের করতেই হবে। তুমি চিন্তা করো না দিদা, আমাদের কোনো ক্ষতি হবে না। পরদিন সকালে দুভাই দাদুর খোঁজে সেই জঙ্গলে গেল, যেখানে গতকাল ওদের বলির আয়োজন করা হয়েছিল। দাদুকে ডাক। ভাই, এভাবে ডাকলে ভূত আসবে। দাদু, দাদু, কোথায় তুমি দাদু? দাদু, এখানে পাওয়া যাবে না বুঝলি, অন্য উপায় খুঁজতে হবে। আরে ভাই, প্ল্যান সেট করতে হবে, এভাবে ভূত আসবে না। দাদুর বাড়ি। দাদুর বাড়ি মানে? দিদা কি বললো মনে নেই? দাদুর মেয়েকে শেষে ওখানেই পাওয়া গিয়েছিল। আমার মনে হয় দাদু ওখানেই আছে। আরে সে তো জীবিত অবস্থায় থাকতো, এখন ওখানে দাদু কি করবে? দেখ, দাদুর খোঁজ আমরা এখানেও পেলাম না, খেয়া ঘাটেও পেলাম না, এখন লাস্ট ওটাই, দাদু ওখানেই আছে। কি বলতে চাইছিস তুই? জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যে সকল জায়গায় থাকতে পছন্দ করত, মৃত্যুর পরেও সেই জায়গাগুলো সে ভুলতে পারে না, বিশেষ করে যেখানে তার সুখ অথবা দুঃখের কোনো স্মৃতি রয়েছে। আমার সাথে আয়। অবশেষে ওরা পৌঁছলো দাদুর বাড়িতে। দেখে মনে হচ্ছে এখানে বহু বছর কেউ আসেনি। সন্ধে হয়ে এসছে, চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। জোনাকি পোকার মৃদু আলোয় পরিবেশটা আরো ভয়ানক লাগছে। ঝোপলতা পাতায় ভরে উঠেছে দাদুর সেই বাড়িটা, তবে বাড়ির কিছু অংশ এখনো দেখা যাচ্ছে। দাঁড়াও, তোমাদের অপেক্ষাতেই ছিলাম আমি। ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। কি চাইছো তুমি? আমাকে সাহায্য তোমরাই করতে পারবে। কি সাহায্য? আমার সাথে এমনটাই হবার ছিল। আমি পাপী। মানেটা কি? যে পাপ করে আর যে পাপটাকে মেনে নেয়, দুজনেই পাপী। সেদিন অনেক রাতে বাড়ি ফিরছিলাম। নদীর ধার ঘেঁষে যে জঙ্গল, ওখানে একটা আলো দেখতে পাই। ওই জঙ্গলে কেউ দিনেও যায় না, কিন্তু এত রাতে ওখানে আলো দেখে কৌতূহল হলো। আমি ওখানে গিয়ে যা দেখলাম, আমার আত্মা কেঁপে উঠল। ওখানে রতন কবিরাজের ছেলেকে আমার সামনেই বলি দিল। তার উন্মত্ত হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল। আমি ভয় পেয়ে গেলাম, দ্রুত ওখান থেকে পালিয়ে এলাম। কাউকে কিছুই বলে ওঠার সাহস করে উঠতে পারিনি। আমি এই ঘটনার নীরব সাক্ষী হয়ে পড়ে রইলাম। এরপর একের পর এক ছেলেকে মেরে ফেলেছে ও।
তারপর ভাবলাম আর না, এবার কিছু একটা করতেই হবে। এই কথা সবাইকে বলে দেব। সেদিন রাতে বাড়ি ফিরে দেখলাম আমার একমাত্র মেয়েকে কারা যেন মেরে ফেলেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল। আমার মেয়েকে কত কষ্ট দিয়ে মেরেছিল ওরা। রাত হলেই গ্রামে ঘুরে বেড়াতাম, খুঁজে বেড়াতাম কে মেরেছে আমার মেয়েকে। আর এদিকে গ্রামের ছেলেদের লাশ পাওয়া থামেনি। এক অমাবস্যায় আমি বটতলায় শুয়েছিলাম। ঠিক তখন দেখলাম আমার মেয়েকে। ও হেঁটে যাচ্ছে, পেছনে যাচ্ছে সুরেন হালদারের ছেলে অসীম। আমি পারুকে ডাকলাম, পারু মা, কোথায় যাচ্ছিস? ফিরে আয় মা, পারু। কিন্তু আমার মেয়ে আমার কথায় সাড়া দিল না। আমি বুঝলাম না কি হচ্ছে। পারুকে তো আমি নিজ হাতে দাহ করেছি, তবে কে? ভাই, এগুলো শুনে আমাদের লাভ নেই, চল পালাই। না, এক পাও কোথাও যাবি না। তুমি বলো এরপরে কি হলো? আমি ওদের পিছু নিলাম। আমার মেয়েকে বন্দি করলো একটা পেট্রোলের ঘটিতে। মন্ত্র পড়ে বলি দিল সেই ছেলেটাকে। তাজা রক্ত নে মা, তাজা রক্ত নে। জয় মা। আমি আর দাঁড়াতে পারলাম না, সামনে গেলাম। তান্ত্রিক আমাকে দেখে ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি সব বলে দেব, সব বলে দেব আমি। তুই বাঁচবি না, আমি সবাইকে বলে দেব। তুই বাঁচলে তো বলবি। আমি তক্ষুনি সেই ঘটি নিয়ে দৌড়লাম। তান্ত্রিক আমার পেছনে ছুটলো। আমি জানি এই ঘটিতে আমার মেয়ে বন্দি আছে, ওকে বাঁচাতেই হবে। এক সময় তান্ত্রিক আমার সামনে এলো। আমি উপায় না পেয়ে সেই ঘটি নদীর জল ফেলে দিলাম। তান্ত্রিক সেদিকে ছুটে গেল। সেই সুযোগে আমিও পালিয়ে এলাম। এর কিছুদিন পর গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝে মেরে ফেললো। বিশ্বাস করো, আমি কাউকে মারিনি, মেরেছিল ওই তান্ত্রিক। তবে যাই হয়েছে সেটা আমার দোষেই হয়েছে। আমি যদি সেদিন সবাইকে বলে দিতাম, তাহলে এতগুলো ছেলের প্রাণ যেত না। আমাদের কাছে কি চাও তুমি? আমার মেয়ের মুক্তি। ও তো কোনো অন্যায় করেনি। সেই ঘটি তোমাদের বাড়ির পেছনের ঝোপে রাখা আছে। আমার মেয়েকে মুক্তি দাও তোমরা, আমার পারুকে মুক্তি দাও তোমরা। কিন্তু তান্ত্রিক যদি ফিরে আসে? ওর ব্যবস্থা আমি করব। ও এখন শক্তিহীন, ওর যজ্ঞ সম্পন্ন হয়নি, ও সব শক্তি হারিয়েছে। জয় ও বিজয় বাড়ি ফিরে এলো। সেই ঘটি নিয়ে ওরা এক পুরোহিতের কাছে গেল।
যজ্ঞ করে পারুকে মুক্তি দেওয়া হলো। তার পরদিন শোনা গেল গ্রামের বটতলার ঘাটে সেই তান্ত্রিকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। ওদের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।